আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ পর্যবেক্ষণ করছেন, তিনি নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে ৩টি অসঙ্গতির কথা তুলে ধরেছেন। ডেভিড বার্গম্যান মনে করেন, যেহেতু মামলাটি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তাই বিচার প্রক্রিয়ায় এই ত্রুটিগুলো অনেক বেশি আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নজরে আসবে। তখন দেখা দিতে পারে নানা ধরনের প্রশ্ন। মজার ব্যাপার হলো, সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘে আইনজীবীর মাধ্যমে যেসব নালিশ করেছেন, সেখানেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে। এদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অভিযোগ হলো ইউনূস প্রশাসনের লিখে দেওয়া রায় দেওয়া হবে। তাই এই রায়ের প্রতিবাদে রোববারের পর সোমবারও বাংলাদেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে। এসব কিছুকে ছাড়িয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা পুলিশ কমিশনারের একটি নির্দেশ। পুলিশ আইনের দোহাই দিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 5 দিনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। দর্শক, বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আছে। প্রশ্ন উঠেছে, একাধিক মানবাধিকার কর্মী আছে অধ্যাপক ইউনূসের যে পরিষদে, সেই সরকার আমলে কি তাহলে পুলিশ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই সময় শেখ হাসিনাই মামলাটির একমাত্র আসামি ছিলেন। পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এবছরের 12 মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। শেখ হাসিনা মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপেরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে গত 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর নানা আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 17 নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি ঘোষণা করে। প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় পূর্ব নির্ধারিত বলে অভিযোগ আনা হয়েছে। দলটি 2 দিনের কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। 16 নভেম্বর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন ও হাত বোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেওয়া হয়েছে। আইসিটি ও তার আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন চায় সুপ্রিম কোর্ট প্রশাসন। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সেনা মোতায়েনের জন্য ব্যবস্থা নিয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই মধ্যে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার একটি নির্দেশ দেওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। bdnews24.com এর খবরে বলা হয়েছে, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে ওয়্যারলেসে কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপকমিশনার সহ 3 জন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। বিষয়টি বিডি নিউজের কাছে স্বীকার করেছেন ডিএমপি কমিশনার নিজেই। তিনি বলেছেন, ওয়্যারলেসে তিনি বলেছেন, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা পুলিশের আইনেই বলা আছে। পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধির 96 ধারার কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়।
দর্শক, এই একই বক্তব্য জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর পক্ষে ডিফেন্স হিসেবে তখনকার সরকার ও পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিং এর পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গত 11 নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার। এর পরদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি বলেছে, দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিতরা। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের অভিযোগে চলা মামলাগুলোর বিচার প্রক্রিয়ার কড়া সমালোচক ছিলেন। এমনকি তখন তাকে আদালত শাস্তিও দিয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ডেভিড বার্গম্যান নিজের ফেসবুক পোস্টে 3টি গুরুতর প্রশ্ন তুলেছেন। প্রথমটি হলো, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বহির্বিশ্বের কাছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করা একটি বিতর্কিত বিষয়। তিনি দাবি করেছেন, বর্তমানে কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের বিচারের অনুমতি দেয় না। তিনি লিখেছেন, এই বিষয়টি সরকার ঊর্ধ্বতনরা জানেন। এমনকি বেশ কয়েকজন ব্যক্তি সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে হয় মামলাটি হেগের আইসিসিতে পাঠানো হোক, কিংবা যদি অনুপস্থিতিতে বিচার করা হয় তাহলে অভিযুক্তদের বিশ্বাসযোগ্য ডিফেন্স নিশ্চিত করার জন্য অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আইনের বিধানগুলো সংশোধন করা উচিত। ডেভিড বার্গম্যান বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের অনেক সংশোধন করলেও অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারের বিধানগুলো স্পর্শই করেনি। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আদালত তাদের পক্ষে শুনানির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। এই আইনজীবী নিয়োগ ও আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে ডেভিড বার্গম্যান গুরুতর 2টি অভিযোগ বা ত্রুটির কথা তুলে ধরেছেন নিজের পোস্টে। বিষয়টি নিয়ে তিনি গত 3রা আগস্ট লিখেছিলেন। তিনি বলেছেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রী নন, তার সঙ্গে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী। আসাদুজ্জামান খান পলাতক। এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করে, যা তাদের প্রত্যেকের যথাযথ আইনি সুরক্ষা প্রাপ্তিতে বাধা। কারণ বিচারে এই 2 অভিযুক্ত ব্যক্তির স্পষ্টতই একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে। যেমন ধরুন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর দায় চাপাতে পারেন, অথবা এর উল্টোটাও হতে পারে। ডেভিড বার্গম্যান বলেছেন, প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত। তার চেয়েও গুরুতর অভিযোগ হলো, আদালত নিযুক্ত এই আইনজীবী একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী, কিন্তু আন্তর্জাতিক ফৌজদারি আইনে মামলা লড়ার মতো তার কোনো অভিজ্ঞতা নাই। তৃতীয় অভিযোগটি হলো, বিচার শুরু হওয়ার মাত্র 5 সপ্তাহ আগে ডিফেন্স লয়াররা প্রসিকিউশনের সাক্ষ্যের পুরো অংশ পেয়েছিলেন। ডেভিড বার্গম্যানের বিষয় হলো, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ করেছে তিনি নিজের প্রস্তুতির জন্য অতিরিক্ত কোনো সময় চাননি। বিচারের প্রথম দিনে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন মুলতবি চাননি, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে এটি করবেন। ডেভিড বার্গম্যানের যুক্তি হলো, যে কোনো যোগ্য আইনজীবী এমন পরিস্থিতিতে শুনানি মুলতবি করার জন্য কঠোর চাপ দিতে পারতেন। তাই এটি অবিশ্বাস্য লাগছে এই ব্রিটিশ সাংবাদিকের কাছে যে কোনো আইনজীবী, বিশেষত যে মামলায় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেখানে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগের সাথে জড়িত এত অল্প সময়ের মধ্যে 2জন ব্যক্তির পক্ষে পর্যাপ্তভাবে ডিফেন্স আর্গুমেন্ট তৈরি করতে পারেন। এমনকি এই আইনজীবী আসামিপক্ষের একজন সাক্ষীও আদালতে হাজির করেননি। ডেভিড বার্গম্যানের আশঙ্কা, এই ত্রুটিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। দর্শক, শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেরাই খান পান্না। তবে আদালত তা খারিজ করে দিয়েছিল। আন্তর্জাতিক অভিজ্ঞ আইনজীবী নিয়োগের চেষ্টাও হয়েছে, সেটিও সফল হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে এই বিচার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটি হলো, শেখ হাসিনাকে নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। দলটির দাবি, ট্রাইব্যুনাল বা রাষ্ট্র নিজেদের পছন্দ মতো বিবাদী পক্ষের আইনজীবী নিয়োগ করেছে। এসব আইনজীবী নিয়োগে আসামি শেখ হাসিনার সম্মতি নেওয়া হয়নি। এটি একটি বৈশ্বিক নীতির লঙ্ঘন। যে কোনো অভিযুক্ত ব্যক্তির নিজের আইনজীবী বেছে নেওয়ার অধিকার রয়েছে। জাতিসংঘের দায়ের করা নালিশে বলা হয়েছে, মামলাটি পরিচালিত হচ্ছে অস্বাভাবিক দ্রুততায় এবং প্রস্তুতির জন্য আসামিপক্ষকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। জেরা ও প্রতিরক্ষার সুযোগ সীমিত করা হয়েছে। বিবাদী পক্ষের আবেদনগুলো দ্রুততার সঙ্গে খারিজ করা হয়েছে। আওয়ামী লীগের দাবি কিংবা আইসিটির পর্যবেক্ষকদের যতই মত থাকুক না কেন, সোমবার আদালত রায় ঘোষণা করবে।
এখন দেখার বিষয় সেই রায় কি হয় এবং আওয়ামী লীগ সেই রায়ের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখায়। এখন এই পর্যন্ত সবাই প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান 19শে নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা। 20শে নভেম্বর সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স আছে। কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশ নিয়ে একটা নিরাপত্তা সংস্থার মতো করা হয়েছে, যেটা এই অঞ্চলের নিরাপত্তা উন্নয়ন অনেক কিছু দেখবে, যেটা হয় আর কি। এই দেশগুলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাস। তো সেখানে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে যোগ দেবেন এবং ভারত হলো হোস্ট কান্ট্রি। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি এই সম্মেলনে যাবেন কিনা এটা নিয়ে একটা কনফিউশন ছিল। আমার মনে হয় এখন কনফিউশনটা নাই, কারণ আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে ডক্টর খলিলুর রহমানকে আরেকজন বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে দিয়ে রিপ্লেস করার একটা চেষ্টা আমরা খেয়াল করেছিলাম। তিনি আমেরিকায়, সাধারণত আমরা জানি যে ডক্টর খলিলুর রহমানই সাধারণত আমেরিকার বিভিন্ন পর্যায়ের আমলাদের সাথে বা রাজনৈতিক নেতাদের সাথে মিটিং করেন, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে ডক্টর খলিলের পরিবর্তে সেখানে লুৎফে সিদ্দিকীকে ফিট করা হয়েছে। এবং এবারও একটা চেষ্টা ছিল যে ডক্টর খলিলের পরিবর্তে লুৎফে সিদ্দিকীকে দেওয়া যায় কিনা, কিন্তু অজিত দোভাল ডক্টর খলিলকে ইনভাইট করেছেন। এবং আপনারা জানেন কিনা আমি জানি না যে ডক্টর ইউনূসের সাথে ডক্টর খলিলের কিন্তু একটা দূরত্ব বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়েছে। ডক্টর খলিল মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, তার জন্য প্রধানত দায়ী হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস নিজের লাভ ছাড়া আর কিছুই দেখেনি, এমনকি যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন তিনি তাদেরকেও অনেক কাজের মাধ্যমে বিব্রত করেছেন। আরো একটা অভিযোগের কারণ রয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যে তিনি এটাকে একটা এনজিও